বর্বর দখলদার ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যে নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে গোটা বিশ্বে শান্তিপ্রিয় মানুষ প্রতিবাদ করে যাচ্ছে। গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে বেশিরভাগ সময় দেখা যায় ইয়েমেন, তুরস্ক, লেবাননের মতো দেশগুলোতে প্রতিবাদ র্যালি হতো। তবে এবার এতে সামিল হয়েছে বাংলাদেশও। দখলদারদের বিরুদ্ধে ঘটেছে গণজাগরণ। গাজাবাসীর প্রতি সমর্থন ও দখলদার ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানাতে গত শনিবার মার্চ ফর গাজা নামে র্যালি ও বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশের মানুষ, যা আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ ফলো করে প্রচার করা হয়েছে। বাংলাদেশের এই র্যালি নিয়ে বার্তা সংস্থা এপি তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে, বাংলাদেশের রাজনীতিতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় 1 লাখ মানুষের র্যালি, এবং সংবাদের ভেতরে লিখেছে, বাংলাদেশের রাজধানীতে হাজার হাজার বিক্ষোভকারী গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানাতে র্যালি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী পার্কে প্রায় 1 লাখ বিক্ষোভকারী জড়ো হয়েছিল। তাদের সঙ্গে ছিল কয়েকশো ফিলিস্তিনি পতাকা। সেখানে তারা ফ্রি ফ্রি ফিলিস্তিনের মতো স্লোগান দিয়েছেন। এদিকে এপির এই সংবাদটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ইসরায়েলি প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। সেখানে তারা ফলো করে প্রচার করেছে, তাদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে জুতাপেটা করেছেন বাংলাদেশের মানুষ। এছাড়াও মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আরব নিউজও এই র্যালি নিয়ে সংবাদ প্রকাশ করেছে। তারা তাদের শিরোনামে লিখেছে, 10 লাখ বাংলাদেশি প্রকাশ্যে ইসরায়েল সংশ্লিষ্ট পণ্য বয়কটের ঘোষণা দিয়েছেন। খবরটির ভেতরে বলা হয়েছে, শনিবার ঢাকায় 10 লাখের বেশি মানুষ জড়ো হন, যা গাজাবাসীর প্রতি বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সংহতির প্রকাশ এটি। এতে আরও বলা হয়েছে, বিক্ষোভকারীরা শপথ নিয়েছেন ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সব পণ্য বয়কট করবেন। তারা বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ফ্রি ফ্রি ফিলিস্তিন, ইসরায়েলি আগ্রাসন বন্ধ করো, ইসরায়েলি পণ্য বয়কট করুন এমন স্লোগান দেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টও তাদের প্রতিবেদনে ইসরায়েলের প্রতি বাংলাদেশের মানুষের নিন্দার কথা জানিয়েছে। অপরদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বার্তা সংস্থা রয়টার্সের কয়েকটি ছবি প্রকাশ করেছে। এর মাধ্যমে তারা দেখিয়েছে বাংলাদেশের মানুষ ফিলিস্তিনিদের পক্ষে আছেন। মার্চ ফর গাজায় অংশ নেওয়া শাওন আহমেদ নামে এক শিক্ষার্থী জানিয়েছেন, এই র্যালিতে কয়েক লাখ মানুষের সমাগম হয়েছে। মানুষ এতই বেশি ছিল যে র্যালির মূল স্থল সোহরাওয়ার্দী উদ্যানে অনেকে প্রবেশই করতে পারেননি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় বসার পর থেকেই পরমাণু ইস্যুতে ইরানকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। তেহরানের ক্রমবর্ধমান পারমাণবিক কর্মসূচি মোকাবেলায় যুক্তরাষ্ট্র উঠে পড়ে লেগেছে ট্রাম্প। অপরদিকে ইরানকে দমাতে মার্কিন মদদে সামরিক পদক্ষেপের সুযোগ খুঁজছে ইসরায়েল। অবশেষে শনিবার ওমানের মধ্যস্থতায় এই ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফায় ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে। উভয় পক্ষ আগামী সপ্তাহে আরেকটি বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে, যেটি ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই আলোচনা ব্যর্থ হলে হামলা করে বসার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের নেতারা হম্বিতম্বি করে আলোচনার টেবিলে বসতে রাজি হচ্ছিল না। এক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির ঘোষণা দেন, বলেন কোনো চুক্তি না হলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। এরপরে মনে করা হচ্ছে ইরান তার আগের কট্টরপন্থী অবস্থান থেকে সরে এসেছে। তবে সরাসরি আলোচনায় বসতে রাজি হয়নি আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। এর বদলে ওমানের মধ্যস্থতায় পরোক্ষ বৈঠকে মিলিত হয় উভয় পক্ষ। বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, আমি মনে করি আমরা আলোচনার জন্য একটি ভিত্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি, এবং যদি আমরা আগামী সপ্তাহে এই ভিত্তিটি শেষ করতে পারি তাহলে আমরা অনেক দূর এগিয়ে যাব। এর উপর ভিত্তি করে প্রকৃত আলোচনা শুরু করতে সক্ষম হব। আরাঘচি বলেন, ইরান এবং ট্রাম্প প্রশাসনের মধ্যে প্রথম আলোচনা শান্ত ও ইতিবাচক পরিবেশে হয়েছে। বৈঠক ছিল প্রোডাক্টিভ। এ সময় 2017 থেকে 2021 সালে ইরান যুক্তরাষ্ট্র আলোচনার প্রসঙ্গ উঠে আসে। উভয় পক্ষে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। সম্ভবত আগামী শনিবার আমরা আবার বসব। তিনি আরও বলেন, ইরান এবং মার্কিন পক্ষ স্বল্প মেয়াদে একটি চুক্তি চায়। আমরা শুধু আলোচনার জন্য আলোচনা চাই না।
অপরদিকে ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভেন উইটকফ ও ওমানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আনা স্ট্রোগিমা আলোচনায় মার্কিন পক্ষ ছিলেন। এক বিবৃতিতে হোয়াইট হাউস এটিকে অত্যন্ত ইতিবাচক এবং গঠনমূলক বলে অভিহিত করেছে, বলেছে এই বিষয়গুলো খুবই জটিল। আজ শনিবার বিশেষ দূত উইটকফ সরাসরি যোগাযোগ পারস্পরিক উপকারী ফলাফল অর্জনের দিকে এক ধাপ এগিয়ে নেবে। পক্ষগুলো আগামী শনিবার আবার দেখা করতে সম্মত হয়েছে। শনিবার রাতে আলোচনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি মনে করি তারা ঠিকঠাক চলছে। এটি সম্পন্ন না করা পর্যন্ত আপনি কিছুই গুরুত্বপূর্ণ বলতে পারবেন না, তাই আমি এটি নিয়ে কথা বলতে পছন্দ করছি না। তবে এটি ঠিকঠাক চলছে। আমার মনে হয় ইরানের পরিস্থিতি বেশ ভালোই চলছে, তবে আলোচনা শেষমেশ ফলপ্রসূ হবে কিনা তা নিশ্চিত নয়, কারণ যুক্তরাষ্ট্র পরমাণু ইস্যুতে ইরানকে ছাড় দিতে নারাজ। অপরদিকে ইরান তার অগ্রগতি ও দেশীয় স্বার্থ বিসর্জন দেবে না বলে অঙ্গীকার করে আসছে। আলোচনায় বসার আগেই ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে। ইরান জানিয়েছে তারা যুদ্ধ চায় না এবং পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না, তবে তাদের জাতীয় স্বার্থ রক্ষা করা প্রয়োজন। ট্রাম্পের হুমকির পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি আমাদের সঙ্গে সৎ মনোভাব নিয়ে আলোচনা করতে চায় তবে আমরা সেই পথে যাব, কিন্তু যদি তারা আমাদের উপর চাপ তৈরি করতে চায় তাহলে কোনো সমঝোতা হবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও এক বিবৃতিতে বলেছেন, কূটনীতি মানে আত্মসমর্পণ নয় এবং বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা চাপের মাধ্যমেও সম্ভব নয়। ইরান নিজ স্বার্থ রক্ষা এবং বৈশ্বিক শান্তির জন্য সহযোগিতা করতে প্রস্তুত। তেহরান জানিয়েছে তারা কেবল সম্মান ও নিরাপত্তা চায়, যুদ্ধ নয়। ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চল গাজা সিটির প্রধান হাসপাতালে মিসাইল হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে হাসপাতালটির আইসিইউ এবং অস্ত্রোপচার বিভাগ ধ্বংস হয়ে গেছে। অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালের দোতলা ভবনে মিসাইল ছোড়ার পর সেখান থেকে আগুনের বিশাল কুণ্ডলী ছড়িয়ে পড়েছে। ওই সময় হাসপাতালের বিছানায় থাকা বেশ কয়েকজন রোগী দ্রুত সরে যাওয়ার চেষ্টা করতে থাকেন, তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় এক সাংবাদিক জানিয়েছেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক চিকিৎসককে ফোন করে জানায় তারা হাসপাতালে হামলা চালাবে, তাই দ্রুত হাসপাতালের সবাইকে সরিয়ে নিতে হবে। আপনাদের হাতে সময় মাত্র 20 মিনিট। হামাস এই হামলাকে ভয়াবহ অপরাধ হিসেবে উল্লেখ করেছে। দখলদার ইসরায়েল গাজা সিটির সবচেয়ে বড় হাসপাতাল আল শিফাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এরপর থেকে ছোট আকৃতির আল আহলি হাসপাতালটি সেখানকার প্রধান হাসপাতালে পরিণত হয়। রবিবার 13 এপ্রিল রাতে এই হাসপাতালটিতেও হামলা চালিয়েছে তারা। এর আগে 2023 সালের অক্টোবরে একই হাসপাতালে হামলা চালিয়ে কয়েকশো মানুষকে হত্যা করেছিল দখলদার ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত 35 হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। উপত্যকাটির সরকারি মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এসব হাসপাতালে হামলার ফলে চিকিৎসা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। চিকিৎসা সরঞ্জামের অভাব, বিদ্যুৎ সংকট এবং নিরাপত্তার ঝুঁকি রোগী ও স্বাস্থ্যকর্মীদের জন্য চরম বিপজ্জনক পরিস্থিতির তৈরি করেছে। সালের অক্টোবর মাসে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যখন গাজা থেকে ইসরায়েল আক্রমণ করে, তখন হিজবুল্লাহ ফিলিস্তিনিদের সমর্থনে উত্তর ইসরায়েল লক্ষ্য করে হামলা শুরু করে। বহু মাসের সীমান্ত সংঘর্ষ গত সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হয়, যেখানে হিজবুল্লাহ তাদের শীর্ষ নেতাদের হারিয়ে মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে বলে জানা যায়। লেবানন সরকারের তথ্য অনুযায়ী এই সংঘাতে 4000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে 1 বছরেরও বেশি সময়ের সংঘর্ষ 2 মাসের পূর্ণাঙ্গ যুদ্ধ শেষে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। এই চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবাননে কেবল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ও লেবাননের সেনাবাহিনী অবস্থান করতে পারবে। চুক্তিতে ইরান সমর্থিত হিজবুল্লাহকে তাদের দক্ষিণাঞ্চলের সামরিক অবকাঠামো ভেঙে ফেলা এবং যোদ্ধাদের লিটানি নদীর উত্তরে সরিয়ে নেওয়ার কথা বলা হয়, যেটি ইসরায়েলি সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। দক্ষিণ লেবাননের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত অধিকাংশ সামরিক ঘাঁটি এখন লেবানন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে শনিবার হিজবুল্লাহ ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ।
সূত্রটি জানিয়েছে, লিটানি নদীর দক্ষিণে হিজবুল্লাহর 265টি সামরিক অবস্থান চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে প্রায় 190টি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। চুক্তি অনুযায়ী ইসরায়েলকে 18 ফেব্রুয়ারির মধ্যে লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করতে বলা হয়েছিল, তবে তারা কৌশলগত গুরুত্বসম্পন্ন 5টি অবস্থানে এখনও সেনা রেখে দিয়েছে। ইসরায়েল দাবি করে তারা লেবাননে এখনও হিজবুল্লাহর অবকাঠামো ও সদস্যদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক উপপ্রতিনিধি মর্গান ওর্তাগুস এক সপ্তাহ আগে লেবানন সফরে এসে দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করেন বলে এক লেবাননি কর্মকর্তা জানিয়েছেন। লেবাননের এলবিসিআই টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ওর্তাগুস বলেন, যুদ্ধবিরতির শর্ত পূরণে আমরা সরকারকে চাপ দিয়ে যাচ্ছি, যার মধ্যে হিজবুল্লাহ ও সব সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্রীকরণের বিষয়টিও রয়েছে। তিনি বলেন, এটি যত দ্রুত সম্ভব সম্পূর্ণ হওয়া উচিত। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি কমিটি যুদ্ধবিরতি পর্যবেক্ষণের দায়িত্ব রয়েছে, যেখানে ফ্রান্সও সদস্য।